মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই, কোটা প্রথার কবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাই, আমাদের নাই কোনো ঠাই, যেন বৃথায় জীবনটাই। তেলা মাথায় দিচ্ছে তেল, দুর্নীতিতে আছে সবই ফেল, ভালা মানুষের কোনো ভাত নাই, ভালা মানুষের কোনো ভাত নাই, যেন বৃথায় জীবনটাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই, কোটা প্রথার কবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। আমরা এতক্ষণ যে মিষ্টি মেয়ের মুখে একটা মিষ্টি সুরেলা গান শুনলাম, সেই মেয়েটির নাম হলো মিতু আক্তার, যিনি কোটা আন্দোলনের সময় অন্যতম একজন সমন্বয়ক হিসেবে সেখানে ছিলেন। মিতু আপুর কাছে শুনতে চাই যে এই যে গানটা বৈষম্য নিয়ে লিখেছেন, এই গানটা কি আপনারই লেখা? জি জি, আসলে এই গানটা লেখার পিছনে মানে এত বেশি ভাবনা ছিল না, যতটা না বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেছে। লিখে ফেলেছে একদম বলা যায় যে হুট করেই লেখা, কারণ আমাদের যে আন্দোলনের যে স্টেজগুলো ছিল বা একের পর যে এক দিন আসছিল, আপনারা জানেন যে আমাদের আন্দোলনে প্রথম শুরু হয় আসলে বাংলা ব্লকেট দিয়ে, এবং আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যেক দিনই থাকতো। তো ওই জায়গায় আসলে অবস্থান কর্মসূচিতে সবসময় আসলে তাহলে কর্মসূচির সময় আপনি জাস্ট ইনস্ট্যান্ট যখন আন্দোলন চলছিল সেই সময় লিখে ফেলেছেন? না না, এরকম কিছু না। আমি হচ্ছে যে আন্দোলন চলাকালীন সময় আমাকে টিউশন করতে হতো, বিকজ আই এম আ স্টুডেন্ট। তো আমি টিউশন করেই মানে চলি। তো টিউশনে গেলাম, তো ভাবলাম যে সবাই তো আন্দোলনে যখন অবস্থান কর্মসূচি হয় তখন স্লোগান তো আর আসলে সবসময় পসিবল না হচ্ছে রান করা। সো ওই টাইমে তো সবাই গান গাচ্ছে, কবিতা গাচ্ছে, কেউ দেশাত্মবোধক গান গাচ্ছে, কেউ নিজে মেক করা গান গাচ্ছে। তো আমিও একটা গান তৈরি করতে পারি কিনা। তো ওই জায়গায় আসলে আমি স্টুডেন্টের বাসা থেকে বের হয়ে একটা বড় ভাইয়ের সাথে দেখা করতে যাব। তো আমি হচ্ছে রিক্সায় বসে থেকে প্রথম যে 3 লাইন, মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই, এই 3 লাইনটুকু আমি জাস্ট রিক্সায় ওই যে রায়ের বাজার থেকে আমি জাস্ট মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসাকালীন সময় রিক্সায় বসে আমি 3টা লাইন বানাই। তারপর আমার যে বড় ভাইয়ের সাথে আমি দেখা করেছি, ওই বড় ভাইকে বললাম যে ভাইয়া আপনি তো এটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখেন, তো দেখেন যে কোটা, বৈষম্য, তারপরে হচ্ছে যে প্রশ্ন ফাঁস, এই যে দিনগুলো মানে মানে ওয়ার্ডগুলো আসতেছে, ওইগুলো দিয়ে আমরা একটা মানে পারি। কিন্তু আর আমার কেন জানি মনে হয়েছে যে সবাই যেহেতু প্রচলিত কোনো একটা গানকে ধরেই মেক করছে, মানে লিরিকটা সেট করছে, সো আমি এই গানটাকে করতে পারি। তো এটা একদম আমার মাথা থেকে আসা, একদম ইনস্ট্যান্ট আপনি গানটা লিখেছেন? জি, আমি ইনস্ট্যান্ট বলতে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই গানটা তৈরি করা। এবং ওই দিন বিকেল বেলা হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটি, 7 কলেজ সবাই একসাথে শাহবাগে আমরা অবস্থান কর্মসূচি নিই, এবং ওই দিন মাইক পাওয়া যাচ্ছিল না, সবাই চাচ্ছিল সবাই একটু মাইকে ভাষণ দিবে, কথা বলবে। সো আমি ভাবলাম থাক আজকে না গাই, আমি তো কালকেও আসবো, কারণ আন্দোলনটা শেষ হয়ে যাচ্ছে। রাজনীতি কি আগে কখনো করা হয়েছে নাকি এই কোটা আন্দোলন দিয়ে সর্বপ্রথম কোন রকম কোন আন্দোলন বা কোনো কিছুর সাথে যুক্ত? আসলে আমার এই কোটা আন্দোলন দিয়ে আসলে এটা প্রথম কোন কিছুর সাথে। আপু তো এই মুহূর্তে ঢাকা ভার্সিটিতে আছেন, কোন শাখায় আছেন? আচ্ছা, আমার সাবজেক্ট হচ্ছে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপুর আরো একটা গান খুব ভাইরাল আছে যেটা আমরা শুনেছি, গানটা 2 লাইন, আমরা শুধু 2 লাইন শুনবো। আচ্ছা, আসলে এটা হচ্ছে ওই যে নূর হোসেনকে কেন্দ্র করে যখন হচ্ছে যে গুলিস্তানে একটা প্রোগ্রাম হচ্ছিল, গণজমায়েত। আমাদের কোন গানটা আগে করা? কোটার বাস গানটা আগে করা, এবং ওই নূর হোসেনকে কেন্দ্র করে জাস্ট এই যে আমাদের 10 তারিখে প্রোগ্রাম হয়েছে, 10ই নভেম্বর প্রোগ্রাম হয়েছিল গণজমায়েত গুলিস্তানে 0 পয়েন্টে। তো ওইখানে গিয়ে আমার ইনস্ট্যান্ট একদম মঞ্চে বসেই আসলে সার্জিস ভাইয়ের স্ট্যাটাস যেটা আছে, ওই স্ট্যাটাস দেখে মনে হলো যে এই 3টা লাইন মনে হয় আপাকে নিয়ে গাওয়া যায়, যেহেতু আপা একদম হাইপে আছে। সো এই হাইপে তো সবসময় হাইপেই ছিল। আসলে হাইপে আপা সবসময় ছিল, কিন্তু এখন আসলে যেভাবে হাইপে সেটা তো আসলে আগে ছিল না। আমরা আপার এই আপা নামক এই গানের আমরা 2 লাইন শুনতে চাই। আচ্ছা, ফুল ফুটেছে আপারও মনে, ফুল ফুটেছে আপারও মনে,
রাম পাপার কত যে আপন, দেখা না দিলে আপা কথা কইও না। আহ আহ আপা দেখা না দিলে কথা বলবেন আমরা আশা করছি। তবু আমরা এই গানটা যে লিখলেন একদম ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট, মানে মঞ্চে বসে আছি মনে হলো যে সবার আগে আমার প্রশ্ন, মানে খুব ইচ্ছা করে আপনাদের গানগুলো যে এত ভাইরাল হচ্ছে বা মানুষজন এত পছন্দ করছে, আপনার কেমন লাগে? আসলে অনেক ভালো লাগে। জাস্ট একটু আগে যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি বসুন্ধরা গ্রুপ থেকে নেমে হচ্ছে আসতেছিলাম, তখন হচ্ছে বসুন্ধরা গ্রুপেরই পার্সোনাল যে ফায়ার সার্ভিসের লোকেরা থাকেন, উনি আমাকে দেখে বলল যে আপু কোথায় গিয়েছিলেন, কেমন আছেন? আমি বললাম যে ভালো আছি। পরে উনি আমাকে রিক্সা ঠিক করে দিল, যে বাংলাদেশ প্রতিদিনের অফিসে আসার জন্য রিক্সা ঠিক করে দিল। তো উনি আমাকে আমি বললাম যে আপনি কি আমাকে চিনেন, আপনি যে আমাকে মানে এভাবে রিক্সায় উঠে দিলেন। তো পরে বললো যে হ্যাঁ আপনার গান দেখি এবং আপনার ভিডিও দেখেই তো চিনছি। আমি বললাম যে থ্যাংক ইউ, মানে আমার আসলে অনেক বেশি রেসপেক্ট কাজ করে ওদের প্রতি, যে ওরা আসলে আমাকে এত বেশি পছন্দ করতেছে, গান দেখতেছে, চিনতেছে। সো এটা আমার প্রাপ্তি। আচ্ছা, আপনার গানের যে একটা প্রতিভা আছে এটা তো আমরা সবাই এখন জানি। ভবিষ্যতে কি রাজনীতি বা ছাত্র আন্দোলনের এদিকেই যাওয়ার ইচ্ছা, নাকি গান নিয়ে কিছু করার ইচ্ছা, নাকি একদম লেখাপড়ার দিকে? আসলে আমি বলতে যাচ্ছি না, আমি আমার ডিপার্টমেন্টে একটা পজিশন হোল্ড করি। সো ওই জায়গায় আমার লেখাপড়ার প্রতি হচ্ছে আমার মনোযোগ, এবং আমি চাই যে আমার যেই পড়াশোনা আছে সেই পড়াশোনার জগৎটাতেই আমি বিচরণ করব। তবে অবশ্যই আমাকে আমার পেশায় যেতে হলে বিভিন্ন জায়গার অভিজ্ঞতা গ্যাদার করা দরকার আছে। সো ওই জায়গায় হয়তোবা আমি যখন সুযোগ পাবো লুফে নিব আর কি। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন ধরনের গান লিখছেন, গান গাওয়ার সাথে সাথে কখনো মনে হয় না যে কাউকে এভাবে এই যে মিমিক্রি গুলো করছেন, এগুলো করা ঠিক কি বেঠিক, এইরকম ফিলিংস কি কখনো আসে? বা যখন নেগেটিভ কমেন্ট গুলো আসে অনলাইনে, তখন কি সেটা আপনাকে হিট করে? যে অনেকে নেগেটিভ কমেন্টস দিতে পারে না, যেমন একটা ভালো কমেন্টস আসে তেমন নেগেটিভ কমেন্টস আসে, তখন কি করেন? আসলে আমার অনেক আগে থেকে যে প্রথম যেই গানটা ছিল, ওই গানের একটা খুব বাজে ভাবে হচ্ছে ক্যাপশন দিয়ে একটা ভাইরাল হয়ে যায় গানটা করে। তো ওইটা দেওয়ার সময় আমাকে অনেকে ইনবক্স করেছে যে আপু দেখো এটা কি হয়েছে। আমি বললাম যে অ্যাকচুয়ালি যেটা লেখা আছে ওইরকম তো আমার কিছু নাই, সো আমার কি যায় আসে। ওই জায়গায় আসলে আমার ডোন্ট কেয়ার ভাব। এবং আমি এখন দেখতেছি যে আমার গানের নিচে যেই কমেন্ট গুলো আসে, যেগুলো বাজে কমেন্ট, সেগুলো সবই হচ্ছে যে আফসোস লেগের কাজ। সো I don't care. So we don't care. আচ্ছা, হোপ সো এটা আসলে খুব একটা ম্যাটার করবে না, কারণ যেহেতু আমরা ম্যাচিউর একটা জায়গায় চলে এসেছি, ম্যাচুরিটি থাকলে এটা আসলে খারাপ লাগে না। Yes. হোপ সো। আচ্ছা, আপুর এখন যে আপনারা যে আন্দোলন করছেন, আপনি কোটা নিয়ে কথা বলেছেন বা এখনো বৈষম্য নিয়ে কথা বলেছেন, অনেকে বলছে বা গণমাধ্যমে অনেক জায়গায় শোনা যায় যে কোটা বিরোধী আন্দোলন করা সত্ত্বেও এখন যে আবু সাইদের পরিবার বা বিভিন্ন শহীদের পরিবারকে আমরা বিভিন্ন চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, বা অনেক জায়গায় বলা হচ্ছে বইয়ের পাতায় তাদের গল্প দিতে হবে। এটা কি আপনাদের বৈষম্য বিরোধী যে সমন্বয়করা আছে আন্দোলনের, তাদের কি মনে হয় যে এটাও কোটার মধ্যে পড়ছে না? আসলে ব্যাপার কি হচ্ছে, আমরা কিন্তু কখনোই মুক্তিযুদ্ধে চেতনার বাইরের মানুষ না। মুক্তিযুদ্ধে 1971 সালের পরে যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, এবং আমরা চাই তাদের প্রাপ্য যে জায়গাটা আছে সেটা অবশ্যই তারা ডিজার্ভ করে। কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু ছেলে মেয়ে ক্রস করে সেটা যখন নাতি নাতনি পর্যন্ত চলে আসলো, সেই ব্যাপারটাতে আমরা একমত নই। ব্যাপারটা হচ্ছে এখানে ক্লিয়ার করি। সো এখন আমাদের যেহেতু প্রথম চেতনা জাগানোর বা প্রথম একদম স্ফুলিঙ্গ বলা যায় যে আমাদের আবু সাঈদের মৃত্যুটা, যে তিনি শহীদ হয়েছিল, সো ওই জায়গায় আসলে তার ফ্যামিলিতে সেই ছিল একজন, এবং তার যে এখন বোনকে ইউনিভার্সিটিতে একটা কাজের জায়গা করে দেওয়া এবং তার পরিবারে হচ্ছে যে আর্থিক সহায়তা করা, এটা কিন্তু আমাদের জনগণের টাকা থেকে যাচ্ছে না, অবশ্যই এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আসতেছে। এবং ইউনূস সরকার যে আছেন উনি হচ্ছে যে এটা বিভিন্ন জায়গা থেকে, আর জনগণের টাকার মধ্যে পার্থক্য কি? জনগণের টাকার মধ্যে পার্থক্য হচ্ছে এটা ওনার আমার জানা মতে হচ্ছে যে অবশ্যই আপনি বাংলাদেশ প্রতিদিন চালাতে গেলে অবশ্যই আপনার এমন একটা জায়গা আছে, একটা সেক্টর আছে যেখান থেকে আপনাদের অবশ্যই সামাজিক কার্যক্রমে টাকা পয়সা দেওয়ার জন্য একটা সেক্টর অবশ্যই আছে। সো ওই জায়গা থেকে যে টাকাটা মানে নেয়া, তো এটা তো অবশ্যই আপনার দায়িত্ব যে আমার সামাজিক ক্ষেত্রে টাকাটা দিতে হবে। সো ওই যে জায়গাটা আপনার বাংলাদেশ প্রতিদিন যদি ইউনিট সরকারের কাছে এটা পৌঁছায়, এবং বিভিন্ন যে বড় বড় যে এনজিও আছে বিদেশে আছে, বিশেষ করে উনি কিন্তু বিদেশ থেকে বেশি ফান্ড কালেক্ট করতেছে। আচ্ছা, তো ওই জায়গায় আমি বলবো যে
এই প্রিভিলেজ গুলো তারা পাচ্ছে বিকজ তারা 24-এর যোদ্ধা। কিন্তু আমরা কখনোই আবার ওইটাকে সমর্থন করবো না যে আবু সাঈদের বোনের মেয়ে, বোনের ছেলে আবার সে প্রিভিলেজ পাবে, হ্যাঁ আবু সাঈদের ভাগ্নি ছিল এটা, না অবশ্যই না। তো ওই জায়গায় আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ যেখানে, 24-এর আবু সাঈদও সেখানেই, কিন্তু কখনোই সেটা মুক্তিযুদ্ধের নাতি নাতনি বা আবু সাঈদের মানে ভগ্নি ভাস্তি না। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে বা সব জায়গায় ফোকাস পয়েন্টে আমরা আন্দোলনের যাদেরকে দেখতে পাচ্ছি, সার্জিস, নাহিদ, ওনাদেরকে দেখতে পাচ্ছি, এবং অনেকে মানে আপনাদের 158 জন সমন্বয়ক থাকা সত্ত্বেও অনেকে এটা কথা উঠে যে কোন যারা মেয়ে ছিল তারা নেই, বাট আপনি আছেনই। আপনারা কি ফোকাসে আসছেন না, আপনারা পিছনে আছেন, নাকি কেউ কোনো মেয়ে নেই? আসলে অবশ্যই মেয়ে আছে। আপনারা দেখতে পারবেন যে আমাদের বসুন্ধী ছাত্র আন্দোলনের যে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেখানে মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা নামে একটা মেয়েকে রাখা হয়েছে। তো অবশ্যই মেয়ে আছে, এবং বলতে পারেন যে তাইলে উপদেষ্টা প্যানেলে কেন কোনো মেয়ে নাই। তো এই জায়গাটা আসলে আমাদের হয়তো ব্যাপার হচ্ছে যে অবশ্যই যোগ্যতা অনুযায়ী জায়গায় যেতে হয়। তো এখনো পর্যন্ত হয়তো কোনো মেয়েকে ওরকম ভাবে যোগ্যতার ভিত্তিতে যে নিবে, অবশ্যই আমার উপদেষ্টা মন্ডলীতে মানে যেতে হলে আমার সেরকম অ্যাবিলিটি থাকতে হবে। আমি মনে করি যে আমি যদি যেতে চাই তাহলে ওই অ্যাবিলিটি এখনো পর্যন্ত আমার হয় নাই। আর নারীরা আছে, নারীদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, ওরা অবশ্যই গুরুত্ব দিচ্ছে, এবং এটার কাজ চলমান, নারীদের নিয়ে কিছু করার কাজ অবশ্যই চলমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিতু আপু, বাংলাদেশ প্রতিদিনকে এতটা সময় দিতে এবং আপনাদের সম্পর্কে জানানো, স্পেশালি আপনার গান, দুই কলি গান, দুইটা আলাদা আলাদা গান আমাদের দর্শকদেরকে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি আবার বাংলাদেশ প্রতিদিনে আসবেন এবং আপনার এই সুরেলা কণ্ঠের গান আমাদেরকে আবার শোনাবেন। ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে আমাকে এখানে আনার জন্য।